নিজ নামে প্রকল্পের নামকরণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে 10 প্রকল্প অনুমোদন। করের হার কমিয়ে আওতা বাড়ানোর আহ্বান সালমান এফ রহমানের, অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখছে সরকার। সাতক্ষীরায় গাছ থেকে পাড়া হচ্ছে গোপালভোগ গোবিন্দভোগ আম, দিনপঞ্জি অনুসরণের পরামর্শ কৃষি বিভাগের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি অনিমেষকর। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে একনেক, তবে নিজের নামে কোনো প্রকল্পের নামকরণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশও দিয়েছেন তিনি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় মোট 10টি প্রকল্প অনুমোদন পায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষায়িত বার্ন ইউনিট স্থাপিত হবে। ঢাকার বাইরে প্রথম এমন প্রকল্পের খরচ হবে প্রায় 285 কোটি টাকা। খুলনায় স্থাপিত হবে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ব্যয় হবে প্রায় 1875 কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্প অনুমোদনকালে নিজ নামে প্রকল্পের বিরোধিতা করেন সরকার প্রধান। এ সময় বিশ্ববিদ্যালয় প্রকল্পে প্রধানমন্ত্রী তার মুরাল না রাখারও তাগিদ দিয়েছেন। সভা শেষে পরিকল্পনা সচিব জানান, অনুমোদিত 10 প্রকল্পে ব্যয় হবে প্রায় 5564 কোটি টাকা। মাননীয় মন্ত্রীরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটি বাদ দেওয়া হলে এখন আইন পরিবর্তন করতে হবে। ইতিমধ্যে জাতীয় সংসদে আইনটি পাশ হয়ে গেছে এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে, এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি বাড়াতে ও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে চায় সরকার। এজন্য প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী। যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো, যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক এডমিনিস্ট্রেট করা যায়। এইটাই উদ্দেশ্য আর কিছু না। বিলম্ব করানো উদ্দেশ্য হলো কোম্পানিগুলিকে কার্যকরী করা এবং কম্পিটিটিভ মানে প্রতিযোগিতার সৃষ্টি করা তাদের মধ্যে প্রাইভেট কোম্পানির সাথে। জানানো হয়, নির্ধারিত খরচে সময়মতো প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পিপিপি তৈরি হওয়ার পরই ভূমির কার্যক্রম অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়ে যাবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করের হার কমিয়ে হলেও এর আওতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীতে বৃহস্পতিবার ইউএস ট্রেড শো উদ্বোধনে তিনি এ আহ্বান জানান। বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার উদ্বোধন হল 29তম ইউএস ট্রেড শো। গত এক দশকে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তবে এর চ্যালেঞ্জ রয়েছে। বিনিয়োগের সক্ষমতা বাড়াতে এসব চ্যালেঞ্জ থেকে উত্তরণে পদক্ষেপ নেয়ার আহ্বান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের। Ready to engage in these discussions, and we already have a number of where we're development partners in developing and looking at regulations to help you attract capital and business. রাজনৈতিক স্থিতিশীলতা ও সহায়ক পরিবেশ থাকায় বিদেশি বিনিয়োগের আহ্বান জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। Our business friendly policy. So these are the main, I would say, pillars to attract foreign direct investment, to encourage our local entrepreneurs and also the global players to come and do business. প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোয় ব্যবসায়ীদের ওপর চাপ কিছুটা বাড়লেও এর বিকল্প ছিল না। ব্যবসায়ীদের উপরে অনেক সিরিয়াস একটা চাপ পড়বে, কিন্তু এটা করা হয়েছে যেহেতু আমাদেরকে ইনফ্লেশনটা নিয়ন্ত্রণে আনতে হবে, তার জন্য এটা করা হয়েছে। এখন আমরা দেখি, এটা আমরা ওয়াচ করব
যদি ইনফ্লেশনটা কমে আসে তাহলে ভালো। দেশের রপ্তানি ও কৃষি সন্তোষজনক উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বলেন, আগামী বছর থেকে করের আওতা বাড়ানো উচিত। এত লোকজন ট্যাক্স নেটের বাইরে আছে, এটা তো আমরা জানি যে যাদের 3 নাম্বার আছে, ধরেন কত লক্ষ 3 নাম্বার আছে আর আপনার ট্যাক্স পেয়ার কয়জন আছে। তো আমার কথাটা হচ্ছে কি আমাদেরকে ট্যাক্স নেটটা যেটা আছে এটাকে আমাদের বাড়াইতে হবে। যারা আমাদের ট্যাক্স দিচ্ছে না তাদেরকে আমরা নিয়ে আসতে হবে এবং ট্যাক্স রেটটা আমি বিশ্বাস করি কমানো দরকার। অর্থপাচারের বিভিন্ন অভিযোগ সরকার খতিয়ে দেখছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তবে সরাসরি কোনো প্রমাণ এখনো মেলেনি বলেও জানান তিনি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি, ডলার সংকট সহ উন্নয়নশীল দেশগুলোই যেসব সংকট দেখা দিয়েছে তার জন্য পশ্চিমা বিশ্ব দায়ী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। সকালে রাজধানীর পেট্রোবাংলা অডিটোরিয়ামে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি আয়োজিত এক সেমিনারে এই কথা জানান তিনি। তৌফিক ইলাহি চৌধুরী বলেন, পশ্চিমারা বিভিন্ন দেশের যুদ্ধ বিগ্রহের জন্য দায়ী, তারপরও নানা কারণে তাদের উপদেশ শুনতে হয়। পরে জিএসবি আবিষ্কৃত খনিজ সম্পদের ওপর সংস্থাটির জন্য রয়্যালটি নির্ধারণ করা গেলে আর্থিক সংস্থান নিশ্চিত করা যাবে বলেও জানান ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ দেশে যে খনিজ সম্পদ আছে তার সর্বোচ্চ অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করার উপর জোর দেন। বিদেশ থেকেও দেখেছেন যে ভূগর্ভের একটা সম্পদ সারা বিশ্বের বিভিন্ন দেশকে অর্থনৈতিকভাবে পাল্টিয়ে দিচ্ছে। আমরা এখনো মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধশীল বাংলাদেশ করতে গেলে ভূতত্ত্বের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়েটা বাংলাদেশের কাছ থেকে প্রায় 3.5 কোটি টাকা পাওনা আছে বলে দাবি করেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে এ দাবি ঠিক নয়। এদিকে আয়েটার বকেয়া পরিশোধের অজুহাত দেখিয়ে বিদেশি এয়ারলাইন্সগুলো ক্রমাগত ভাড়া বাড়িয়ে যাচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আকাশপথের যাত্রীরা। গেল 24 এপ্রিল আয়াটা তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানায় বাংলাদেশের কাছ থেকে তাদের পাওনা $323 মিলিয়ন বা 3,500 কোটি টাকা। পাওনা টাকার অজুহাত দেখিয়ে সম্প্রতি বিদেশি এয়ারলাইন্সের ভাড়া বেড়েছে অন্তত 20 থেকে 40 ভাগ। এমনকি সর্বনিম্ন দামের টিকিটও মিলছে না। কম দামের টিকিটগুলো কৌশলে অন্য দেশের ট্যুর অপারেটর কিংবা এজেন্টরা নিয়ে নিচ্ছে, এতে টাকা পাচার হচ্ছে প্রতিবেশী দেশে। 30 থেকে 40% বা তার চেয়েও বেশি টিকিট এখন দেশের বাইরে থেকে হচ্ছে, এবং এই টাকাটা কিন্তু কোনো এজেন্সি বলেন বা কোনো মিডিয়াম্যান বলেন তার কিন্তু রেমিটেন্স করার পারমিশন নাই। অবৈধভাবে তারা কিন্তু এই টাকাটা বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন ভাড়া বাড়ানোর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যাত্রীরা। এয়ারলাইনগুলো এখন তাদের প্রফিট মার্জিনটা একটু বাড়তি রাখছে। এটা আলটিমেটলি আমরা যারা প্যাসেঞ্জার বা আমরা যারা এক্সপোর্টার আমাদের ঘাড়ে আসে পড়ছে এবং আমাদেরকে সেটা বাধ্য হয়ে বহন করতে হচ্ছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক দাবি করছে আয়াটা 323 মিলিয়ন নয়, বাংলাদেশের কাছে পাবে মাত্র $51 মিলিয়ন, যা বিদেশি এয়ারলাইন্সগুলো নিজ নিজ দেশে নিয়ে যেতে পারবে। এপ্রিলের 25 তারিখে সেটা এখন আউটস্ট্যান্ডিং আছে 161 মিলিয়ন। ঠিক আছে, এই অ্যামাউন্টটা তারা পাবে। তার মধ্যে একটি ফরেন ব্যাংকের কাছে আছে 110 মিলিয়ন। ওই ব্যাংকের সঙ্গে যারা অ্যাকাউন্ট মেনটেন করেন, এটা কিন্তু ব্যাংক আর তার কাস্টমারের রিলেশনশিপ, এটা বাংলাদেশ ব্যাংকের আসলে কোনো কিছু নেই। তবে পাওনা টাকা নিয়ে বিভ্রান্তি দূর করতে আপাতত কোনো উদ্যোগ নিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন সরকারি থেকে আমরা মনে করি যে তারাই এটা যদি রেজ করে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন পাওনা টাকার অজুহাত দেখিয়ে টিকিটের দাম যাতে না বাড়ে সে ব্যাপারে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে মাসের পর মাস টিকিটের টাকা বকেয়া থাকলে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে শাইনপুকুর সিরামিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ 184 ব্যবসায়ীকে 2022 সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে মনোনীত করল বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাণিজ্য প্রতিমন্ত্রী আসরুল ইসলাম টিটু রপ্তানিকারকদের সিআইপি কার্ড তুলে দেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে 26টি দেশের সাথে আলোচনার
কথা রয়েছে। প্রথমে জাপানের সাথে আলোচনা হবে, এরপর ভারত, চায়না সহ অন্যান্য দেশের সাথেও হবে। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও পণ্য বৈচিত্র্যকরণের জন্য সরকার ব্যবসায়ীদের সাথে নিয়ে কাজ করছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বাংলাদেশের স্টার্টআপ সামিট আয়োজনের জন্য স্টার্টআপ বাংলাদেশের সাথে চুক্তি সই করেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং। আগামী 27 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী বাংলাদেশের স্টার্টআপ সামিট। বিভিন্ন দেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞদের ভাবনাকে প্রতিষ্ঠিত করে তুলতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের স্টার্টআপ সামিট 2024। স্থানীয় বাজারের প্রচলিত নিয়মনীতি সম্পর্কে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটি সুস্পষ্ট ধারণা দেওয়া হবে এতে। এর ফলে বৈশ্বিক বাজারে উদ্যোক্তাদের প্রবেশের সুযোগ তৈরি হবে। একই সাথে বিভিন্ন সেমিনার, স্টার্টআপ পিচিং, নেটওয়ার্কিং ইভেন্ট ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের স্টার্টআপ ব্যবস্থার সম্ভাবনাকে উপলব্ধি করতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সহায়তা করবে। সাতক্ষীরায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। দিনপঞ্জি অনুযায়ী প্রথম দিনে পাড়া হয় গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম। তবে জেলায় উৎপাদন ভালো না হওয়ায় হতাশ চাষিরা। এদিকে সব আম নির্ধারিত সময়ে পাড়ার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। প্রশাসনের দিনপঞ্জি অনুযায়ী সাতক্ষীরায় গোপালভোগ, গোবিন্দভোগ, মুম্বাই সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয় বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কুকরালি এলাকায় এই কার্যক্রম উদ্বোধন হয়। গুণগত মান বজায় রাখতে আম চাষিরা তৎপর। তবে এবারের উৎপাদন নিয়ে হতাশ তারা। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা জানান এবার দাম বেশি। আমার বাগানে আসলে ফল হয় নাই, এই জন্য আমি অনেক ক্ষতিগ্রস্ত। আমি না, প্রত্যেক ব্যবসায়ী এবছর ক্ষতিগ্রস্ত। সরিকাশ বিক্রি হচ্ছে 2000-1800 টাকা মন, গোবিন্দভোগ 2400-2800 টাকা মন। যে পরিমাণে আম আসার কথা ছিল তার সে পরিমাণ নাই, বলতে গেলে 20 ভাগের 1 ভাগও নাই। মানসম্মত আম পেতে দিনপঞ্জি অনুযায়ী আম পাড়ার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। আমরা 50 থেকে 100 টাকা কেজি বিক্রি করতে পারি, তাহলে 250 থেকে 300 কোটি টাকার আম বিক্রি হবে। কৃষকদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো তারা যেন আমের পরিপক্কতার লক্ষণ দেখে আমগুলা হারভেস্ট করেন। সাতক্ষীরায় এবারে হিমসাগর আম পাওয়া যাবে 22 মে, ল্যাংড়া 29 মে ও আম্রপালি 10 জুন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 দিন ধরে নেতিবাচক অবস্থায় ঢাকার শেয়ার বাজারের সূচক, তবে বেড়েছে লেনদেন। আজ ডিএসইতে 42 কোটির বেশি লেনদেন বেড়ে অবস্থান 900 কোটির ঘরে। এ সময় সূচক কমেছে 29.73 পয়েন্ট, দর হারিয়েছে 65% প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 81.1 পয়েন্ট। বৃহস্পতিবার শুরুতেই ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। প্রথম 1.5 ঘন্টায় প্রধান সূচক বাড়ে 10 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 29.73 পয়েন্ট, অবস্থান করছে 5661 পয়েন্টে। এদিকে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ লেনদেন হয়েছে 911 কোটি 37 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 42 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 392টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 65% প্রতিষ্ঠান শেয়ারের। এ সময় দর বেড়েছে 93টির, কমেছে 258টির এবং অপরিবর্তিত রয়েছে 41টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে এশিয়াটেক ল্যাবরেটরিজ, দ্বিতীয় মালিক স্পিনিং এবং তৃতীয় অবস্থানে আছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে সাইফ পাওয়ারটেক, দ্বিতীয় লেগাসি ফুটওয়্যার এবং তৃতীয় অবস্থানে আছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 81.19 পয়েন্ট। লেনদেন হয়েছে 57 কোটি 91 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।